হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম সবাইকে। আজকের ভিডিওটা আমরা ক্লাস 10 এর 8 নম্বর অধ্যায় লম্ববৃত্তাকার চোঙ যে চ্যাপ্টারটি রয়েছে, লম্ববৃত্তাকার চোঙ চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করব। এবং যেভাবে আমি করাই, প্রথমে ধারণা ক্লিয়ার করতে হবে। দেখো, একটা বিষয় বুঝতে হবে, কোনো অঙ্ক যদি আমরা করতে চাই, অঙ্ক করতে যাওয়ার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম অঙ্কর বিষয়টা কি, কোন টপিকে আমরা অঙ্ক করছি, সেই বিষয়গুলোর ধারণা আমাদের স্পষ্টভাবে ক্লিয়ার থাকতে হবে। যে ফর্মুলাগুলো আমরা মুখস্থ করি, ফর্মুলাগুলো কিভাবে আসছে, ফর্মুলাগুলোর প্রমাণ কিভাবে হয়, কেন আমরা করছি, এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে অঙ্কের সলভের ক্ষেত্রে, অঙ্ক সমাধান করার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। তোমাদের মধ্যে অনেকেই অঙ্ক মুখস্থ করো, শুধুমাত্র ফর্মুলাগুলো কিভাবে আসছে বুঝতে পারো না, তোমাদের মনের মধ্যে থাকে না, যার কারণে গন্ডগোলটা হয়ে যায়। যাই হোক, আমি চেষ্টা করছি সমস্ত ধারণাটা ক্লিয়ার করার এবং তারপরে চ্যাপ্টারটা শুরু করব। তো কোষে দেখি 8 চ্যাপ্টারের বেশ কিছু অঙ্কও আমরা আজকের ভিডিওতে করব। তার আগে কয়েকটা কথা তোমাদের বলি, যে এই অঙ্ক সংক্রান্ত যে কোনো ধরনের যদি কোনো রকম সমস্যা হয়, তুমি নিচে কমেন্ট করে জানাতে পারো। যারা ভিডিওটা দেখছো, সেইগুলো সমাধান নিয়ে আমরা পরে নেক্সট ভিডিও বানাবো, অথবা কমেন্টের রিপ্লাই আমি করব, কিন্তু আমাদের একটু সময় দিতে হবে। যাই হোক, চলো লম্ববৃত্তাকার চোঙ চ্যাপ্টারটা শুরু করি। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবে, কারণ এই ধরনের যে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন রিলেটেড তোমাদের ক্লাস রেগুলার বেসিসে আমি নিয়ে আসি, দেখতে পাচ্ছ। যাই হোক, চলো, বড্ড বকা হয়ে যাচ্ছে। লম্ববৃত্তাকার চোঙ চ্যাপ্টারটা শুরু করছি। দেখো, লম্ববৃত্তাকার চোঙ জিনিসটা আসলে কি? লম্ববৃত্তাকার চোঙ জিনিসটা আমাদের সর্বপ্রথম জানতে হবে। দেখো, এখানে একটা সিলিন্ড্রিক্যাল আমরা ছবি এঁকে রেখেছি, যেখানে আমরা এই ধরনের ছবিটা এঁকেছি। এই ছবিটাকে আমরা বলছি লম্ববৃত্তাকার চোঙ। দেখো, লম্ববৃত্তাকার চোঙের একটা বাস্তব উদাহরণ, তুমি আমার হাতে এই যে মার্কারটা দেখতে পাচ্ছ, এটাই একটা কিন্তু লম্ববৃত্তাকার চোঙের বাস্তব উদাহরণ। দেখো কিভাবে, এর একটা বক্রতল রয়েছে, দুটো ফ্ল্যাট সারফেস রয়েছে, এদিকে একটা সমতল এবং এদিকে আরো একটা সমতল, এবং এই যে এটা হচ্ছে বক্রতল। তাহলে এটাকে আমরা একটা কি বলতে পারি? লম্ববৃত্তাকার চোঙ বলতে পারি। আমরা আগেকার দিনের যে গোল গোল টিউবলাইট গুলো দেখতে পেতাম, সেটাকেও লম্ববৃত্তাকার চোঙ বলতে পারি। বা এই ধরনের শেপের যে কোনো ফাঁপা পাইপ, সেটাও লম্ববৃত্তাকার চোঙ, তাই তো? এবার আমাদের জানতে হবে লম্ববৃত্তাকার চোঙটা আসলে কিভাবে আসছে, সংজ্ঞাটা কিভাবে আসছে। দেখো, এই একটা ছবি আমরা এঁকে রেখেছি। এবার এখানে আমি আঁকছি একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? একটা আয়তক্ষেত্র এ বি সি ডি। ওকে, একটা আয়তক্ষেত্র আমরা এঁকে নিলাম। এইবার দেখো, এই আয়তক্ষেত্রের এ বি বাহুটাকে আমরা অক্ষ ধরছি। তাহলে কিরকম ছবিটা হচ্ছে? এবিটাকে অক্ষ ধরে আমরা এটাকে যদি 360 ডিগ্রি ঘোরাই, এই আয়তক্ষেত্রটাকে আমরা যদি 360 ডিগ্রি ঘোরাই, তাহলে কিরকম ছবিটা হচ্ছে? ওপরে এইভাবে হবে এবং নিচের জায়গাটা এইরকম হয়ে যাবে, তাই তো? এটা একটু বেশি হয়ে গেল। যাই হোক, এইরকম হবে এবং এই পোর্শনটা জুড়ে যাবে, তাই তো? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ছবিটা এইরকম। তাহলে বোঝা গেল, একটা আয়তক্ষেত্র, আমরা এই আয়তক্ষেত্রটা নিয়েছি, আয়তক্ষেত্রের নাম দিয়েছি এ বি সি ডি। এই আয়তক্ষেত্রটা আমরা নিয়েছি এবং আয়তক্ষেত্রের এ বি বাহুকে আমরা অক্ষ ধরেছি, এ বি বাহুটাকে আমরা অক্ষ বা অ্যাক্সিস ধরেছি, এবং অ্যাক্সিস ধরার পর এই বাহুটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ হোক বা ক্লকওয়াইজ যেভাবে খুশি ঘোরাতে পারি। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ এই বাহুটাকে অক্ষ ধরে আমরা যদি ঘোরাই, তাহলে এই যে সিলিন্ড্রিক্যাল পিকচারটা পাচ্ছি, এইটাকেই বলা হচ্ছে, এটাকেই কি বলা হচ্ছে? এটাকেই বলা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। তাহলে লম্ববৃত্তাকার চোঙ জিনিসটা কি, কিভাবে আসছে বোঝা গেল। এবার সংজ্ঞা থেকে তোমরা যদি পড়ে দেখো, দেখতে পাবে কোনো আয়তক্ষেত্রের একটি বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু উৎপন্ন হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। তাহলে লম্ববৃত্তাকার চোঙ কাকে বলা হয় বোঝা গেল। এইবার যদি লম্ববৃত্তাকার চোঙটা নিরেট হয়, যদি নিরেট হয় মানে ফাঁপা না হয়, পাইপ না হয়, যেমন এইটার আমরা উদাহরণ দিলাম, এটা একটা লম্ববৃত্তাকার চোঙ যেটা হচ্ছে নিরেট, তাই তো? তাহলে এর দুটো সারফেস, তিনটে সারফেস রয়েছে। কি? এদিকে দুটো সমতল বা ফ্ল্যাট সারফেস, এদিকে একটা, এদিকে একটা, এবং এই যে তলটা, এই তলটাকে বলা হচ্ছে বক্রতল। তাহলে কটা তল পেলাম আমরা? দুটো সমতল, নিরেট চোঙের ক্ষেত্রে দুটো সমতল এবং একটা বক্রতল, দুটো সমতল এবং একটা বক্রতল। এটা কি? এটা হচ্ছে নিরেট চোঙের ক্ষেত্রে, এটা হচ্ছে নিরেট চোঙের ক্ষেত্রে। তাহলে কটা তল পেলাম? আমরা পেলাম তিনটে তল। কি? দুটো ফ্ল্যাট সারফেস বা দুটো সমতল, এদিকে একটা, এদিকে একটা, এবং এই যে রাউন্ড আপ যে তলটা রয়েছে, এইটাকে বলা হচ্ছে কি? বক্রতল। তাহলে এইটা বক্রতল এবং এদিকে একটা ফ্ল্যাট সারফেস, এদিকে একটা ফ্ল্যাট সারফেস, তাহলে দুটো সমতল, একটা বক্রতল। বোঝা গেল নিরেট চোঙের ক্ষেত্রে দুটো সমতল এবং একটা বক্রতল হয়ে গেল। ওকে, এইবার দেখো, বোর্ডে আমরা একটা আয়তক্ষেত্রের ছবি এঁকেছি। আয়তক্ষেত্রের ছবিটার যা দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমরা এল এবং প্রস্থটা ধরে নিচ্ছি আমরা বি। এইবার এই আয়তক্ষেত্রটাকে আমরা যদি দৈর্ঘ্য বরাবর, মানে কি বরাবর? দৈর্ঘ্য বরাবর, এই বরাবর আমরা যদি গোটাই,
কিরকম, এইভাবে যদি আমরা গোটাই, তোমরা একটা এইরকম পাতলা কাগজ যদি তোমরা কল্পনা করো, এই রকমের আয়তক্ষেত্রকার একটা কাগজ যদি কল্পনা করে নাও, একটা যদি এই ধরনের পেপার নাও এবং পেপারটাকে যদি এইভাবে মোড়ো, তাহলে কি হবে, তাহলে একটা লম্ববৃত্তাকার চোঙ পাবে। তো তাহলে একটা লম্ববৃত্তাকার চোঙ পাবে, মানে যে জিনিসটা আমি ফার্স্টেই বোঝালাম, যে আয়তক্ষেত্রের একটা বাহুকে অক্ষ ধরে যদি সম্পূর্ণ 360 ডিগ্রি একবার পূর্ণ আবর্তন করি, তাহলে যে ঘনবস্তু পাচ্ছি সেটাকে বলা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। তাহলে এই আয়তক্ষেত্রটা যার দৈর্ঘ্য এল এবং প্রস্থ বি, এটাকে যদি দৈর্ঘ্য বরাবর একবার পূর্ণ আবর্তন করি বা একবার ঘুরিয়ে যদি আমরা এটাকে ভাঁজ করি, তাহলে যে চিত্রটা পাচ্ছি সেটা এক ধরনের লম্ববৃত্তাকার চোঙ হচ্ছে। এবার লম্ববৃত্তাকার চোঙের ওপরের একটা তল পাচ্ছি এবং নিচের দিকে একটা তল পাচ্ছি, তাই তো। তাহলে এবার খেয়াল করে দেখবে, এই যে সারফেসটা যাচ্ছে, কোন সারফেসটা, এই যে সারফেসটা আমরা ঘোরালাম, এইভাবে এলাম, তো আমরা এটাকে এইভাবে ঘুরিয়ে তবে পেলাম। তো তাহলে ভূমির পরিধি আমরা কি পেয়ে গেলাম, আমরা ভূমির পরিধি পেয়ে গেলাম এল। ভূমির পরিধি বা এল সমান কি পেয়ে গেলাম, 2πr। তাহলে এই যে লম্ববৃত্তাকার চোঙের যে আমরা এটা পেয়েছি, এর ব্যাসার্ধটা যদি আর হয়, তাহলে ভূমির পরিধি কি হয়ে যাবে, ভূমির পরিধির ফর্মুলা আমরা জানি 2πr, এবং 2πr সমান কি বলতে পারি, 2πr সমান এল বলতে পারি। অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যেটা, সেটাই হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধি। বোঝা গেল। এরপর দেখো, তাহলে হাইটটা কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে হাইটটা বি পাচ্ছি। তো হাইটটা বি ছিল, যেটা ছিল সেটাই। তাহলে উচ্চতা কি পাচ্ছি, উচ্চতা পাচ্ছি বি, অর্থাৎ কি আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধি, এবং আয়তক্ষেত্রের প্রস্থ সমান কি হয়ে যাচ্ছে, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা। আশা করি বোঝা গেছে, ধারণাটা ক্লিয়ার। এইবার আসবো আমরা ফর্মুলায়। লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে আমরা ফর্মুলা পেলাম 1 নম্বর, ভূমির পরিধির ফর্মুলা 2πr। ভূমির পরিধির ফর্মুলা পেলাম 2πr। ভূমির পরিধির ফর্মুলা আমরা কি পেলাম, 2πr ব্র্যাকেটে একক। তাহলে 1 নম্বর ফর্মুলা আমরা পেলাম 2πr একক হচ্ছে ভূমির পরিধি। 2 নম্বর কি পেলাম, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা। লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা সমান কি আয়তক্ষেত্রের প্রস্থ, বা যেটা আমরা বি ধরেছি। ওকে, এই দুটো পেলাম। এরপর দেখো, ভূমির চোঙের ভূমির ক্ষেত্রফল আমরা যদি বলি, চোঙটির ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল মানে কি, দেখো ভূমি মানে কি, ভূমি মানে একটা বৃত্ত। তো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, পাই আর স্কোয়ার, তাই তো। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে আমরা ফার্স্টেই বলেছি এখানে বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ভূমির ক্ষেত্রফল কি হয়ে যাচ্ছে, পাই আর স্কোয়ার। তাহলে 3 নম্বর ফর্মুলা পেয়ে গেলাম, ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। ওকে, এইবার চোঙের বক্রতলটা, মানে এই যে তলটা, বারবার বলছি, এই যে সারফেসটা, এই যে সারফেসটা, এই সারফেসটা বা এই তলের ক্ষেত্রফলটা কি হবে, বক্রতলের ক্ষেত্রফল কি হবে। খেয়াল করে দেখো, এই যে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রটার এই তলটা কিন্তু, যে বক্রতলটা হচ্ছে সেটা কিন্তু এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, ঠিক কি না। এই আয়তক্ষেত্রটা কিন্তু আমরা এইভাবে ঘোরালাম। একটা যদি ফ্ল্যাট কাগজের টুকরো হয়, সেই কাগজটাকে যদি আমরা এইভাবে মুড়ি, তাহলে তার যে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটা, আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটা পাচ্ছি, সেটাই তো লম্ববৃত্তাকার চোঙের বক্রতলটা হচ্ছে, সেটাই লম্ববৃত্তাকার চোঙের বক্রতল হচ্ছে। তো তাহলে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হয়ে যাবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি, সমান আমরা লিখতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, এল ইন্টু বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বক্রতলের ক্ষেত্রফল কি পাচ্ছি, আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত, আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য সমান ভূমির পরিধি, তো সমান 2πr। আর উচ্চতা কত, উচ্চতা বি, আর এইচটা আমি আগে লিখতে ভুলে গিয়েছিলাম, বি বা হাইটটাকে আমরা কি বলি, উচ্চতাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। তাহলে এইটাকে আমরা এইচ বলতে পারি, বি অথবা এইচ। বিটা হচ্ছে তোমার প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ, এবং সেটাকেই আমরা লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে যখন লিখবো সেটাকে আমরা এইচ বলবো, ঠিক আছে। এটা হচ্ছে একটা টার্ম, মনে রাখতে হবে, এইচ বা হাইট যেটা বলা হয়। তাহলে এইচ টার্মটা আমাদের মনে রাখতে হচ্ছে। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr, অর্থাৎ ভূমির পরিধি দেখছো এল, যেটা দৈর্ঘ্য 2πr, এবং বি মানে কি, বি মানে হচ্ছে উচ্চতা এইচ। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বা 4 নম্বর ফর্মুলা আমরা কি পেয়ে গেলাম, বক্রতলের ক্ষেত্রফল সমান 2πrh। এইবার দেখো, আরো একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতল মানে কি, সমগ্রতল মানে কোনটা,
তিনটে তল, চোঙের তিনটে তল তো সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কি হবে, চোঙটির যে দুটো সমতল রয়েছে, দুটো সমতলের কি হবে, ভূমির ক্ষেত্রফল, তাই তো। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে ভূমির ক্ষেত্রফল প্লাস ওপরে আরো যেটা রয়েছে, তাহলে দুটো সমতল পাচ্ছি, দুটো সমতল মানে হচ্ছে 2πr², ঠিক। ভূমির ক্ষেত্রফল r², ভূমির মতো ওপরেও তো একটা অংশ পাবো সেটা, তাহলে দুটো হয়ে যাচ্ছে 2πr² প্লাস বক্রতলের ক্ষেত্রফল কি 2πrh। তাহলে আমরা কি পেলাম, সমগ্র তলের ক্ষেত্রফল 2πr ইন্টু r প্লাস h। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি পেয়ে গেলাম, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 2πr ইন্টু r প্লাস h বা h প্লাস r, যেভাবে খুশি বলতে পারো। তাহলে টোটাল আমরা কটা ফর্মুলা পেলাম, অ্যাকচুয়ালি ফর্মুলা পেলাম কিন্তু 4টে, কারণ দেখো উচ্চতা কিছু নয়, উচ্চতা b আর h যেটা সেটা একই, এটা কোনো ফর্মুলার মধ্যে পড়ছে না। তাহলে ভূমির পরিধি পেলাম l সমান 2πr, ভূমির পরিধির ফর্মুলা পেলাম 2πr, ভূমির ক্ষেত্রফল পেলাম πr², বক্রতলের ক্ষেত্রফল পেলাম 2πr ইন্টু h বা 2πrh, এবং সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম দুটো সমতলের ক্ষেত্রফলের যোগফল এবং তার সঙ্গে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে দুটো যোগফল এবং বক্রতলের ক্ষেত্রফল তিনটে যোগ করলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পাচ্ছি 2πr² প্লাস 2πrh ইকুয়াল টু 2πrh ইন্টু h প্লাস r বা r প্লাস h। এবার আরও একটা ফর্মুলা পাবো, সেটা হচ্ছে আয়তন। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল অবধি গেল। এরপর একটা ফর্মুলা পাবো, সেটা হচ্ছে আয়তন। আমরা উপরে লিখছি আয়তনের ফর্মুলা। আয়তন সমান কি হয়ে যাবে, আয়তন সমান কি হয়ে যাবে, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে আয়তন কি হয়ে যাবে, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা সমান ভূমির ক্ষেত্রফল কি পেয়েছি, ভূমির ক্ষেত্রফল পেয়েছি πr² ইন্টু উচ্চতা পেয়েছি h। তাহলে আয়তন কি হয়ে গেল, আয়তন হয়ে গেল πr²h। তাহলে আমরা টোটাল 5টা অ্যাকচুয়ালি ফর্মুলা পেলাম, টোটাল 5টা বা 6টা যাই বলো না কেন, এই কটা আমরা ফর্মুলা পেয়ে গেলাম নিরেট চোঙের ক্ষেত্রে। বোঝা গেল, এতক্ষণ নিরেট চোঙের ক্ষেত্রে আমরা ফর্মুলাগুলো পেলাম। এরপর আমরা ফাঁপা চোঙের ক্ষেত্রে, অর্থাৎ যদি একটা পাইপ কল্পনা করো, পাইপ কিরকম হয়, পাইপ অ্যাকচুয়াল মাঝখানটা ফাঁকা হয়, কিন্তু সেটাও তো সিলিন্ড্রিক্যাল, মানে চোঙের মতো শেপ তো, তাহলে সেটা চোঙ। তাহলে ফাঁপা চোঙের ক্ষেত্রে আমাদের ফর্মুলাগুলো কি হবে, ফাঁপা চোঙটা আমাদের কি রকম হবে, ফাঁপা চোঙের ডিজাইনটা কিরকম হবে, ফাঁপা চোঙের ডিজাইনটা অ্যাকচুয়ালি হবে এই ভিতরে একটা লেয়ার এবং বাইরে একটা লেয়ার, মাঝখানটা কিন্তু ফাঁকা, এই যে মাঝখানের পোর্শনটা, মাঝখানটা কিন্তু ভয়েড, তাই তো। তাহলে ভূমির ক্ষেত্রফল কি হয়ে যাবে, দেখো এখানে আমরা দুটো বৃত্ত পাচ্ছি, একটা ভেতরের বৃত্ত এবং একটা আউটার সাইড, দুটো আমরা বৃত্ত পাচ্ছি। তাহলে ভেতরের দিকের বৃত্তের ব্যাসার্ধ আমরা যদি ধরে নিই r, ছোট বৃত্তটার ব্যাসার্ধ আমরা যদি ধরে নিই r, স্মল r, এবং বড় বৃত্তটার ব্যাসার্ধ এখানে দেখাচ্ছি, বড় বৃত্তটার ব্যাসার্ধ আমরা যদি ধরে নিই ক্যাপিটাল R। তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা কি পাবো, ভূমির ক্ষেত্রফল কি পাবো, প্রথম ফর্মুলা ভূমির ক্ষেত্রফল আমরা কি পাবো, πr² মাইনাস পাই স্মল r², তাই তো। তাহলে ভূমির ক্ষেত্রফলের আমরা ফর্মুলা কি পেয়ে গেলাম, πr² মাইনাস পাই স্মল r², যেখানে ক্যাপিটাল R হচ্ছে বাইরের বৃত্তটার, অর্থাৎ যে চোঙটা পাচ্ছি, মানে পাইপকে যদি তোমরা সাধারণত ক্যালকুলেট করো, পাইপের আউটার ডায়ামিটারটা যেটা পাচ্ছি সেটা, মাইনাস পাইপের ভিতর দিকে যে ডায়ামিটারটা পাচ্ছি, দুটোই অঙ্কে বলা থাকবে, সেই বাইরের ডায়ামিটার থেকে ভেতরের ডায়ামিটারের ক্ষেত্রফলটা বাদ দিলেই আমরা ভূমির ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ভূমির ক্ষেত্রফল কি হচ্ছে, পাই ইন্টু ক্যাপিটাল R² মাইনাস স্মল r², এটাকে তোমরা এইভাবে লিখতে পারো, পাই ইন্টু r প্লাস r মাইনাস r মাইনাস r, এটা হচ্ছে a² মাইনাস b² এর ফর্মুলায় ফেলে দিলাম। তাহলে ভূমির ক্ষেত্রফল কি আমরা পেলাম। এরপর দেখো বাইরের এবং ভিতরের মোট ক্ষেত্রফল, বাইরের এবং ভেতরের বক্রতলের মোট ক্ষেত্রফল, বাইরের এবং ভেতরের বক্রতলের মোট ক্ষেত্রফল কত হবে, বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, প্রথম ফর্মুলা থেকে আমরা পেয়েছিলাম যখন শেখাই 2π, কি পেয়েছিলাম 2πrh, এটা বাইরের। এবার ভেতরেরটার ক্ষেত্রে r এর জায়গায় স্মল r হয়ে যাবে, তাহলে 2π স্মল rh, তাই তো। উচ্চতা একই থাকছে, তাহলে বাইরের এবং ভিতরের বক্রতলের মোট ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 2πh যদি কমন নিয়ে নিই, ক্যাপিটাল R প্লাস স্মল r, তাই তো। তাহলে বাইরের এবং ভিতরের বক্রতলের মোট ক্ষেত্রফল কি হয়ে যাচ্ছে, বাইরের যে ক্ষেত্রফলটা রয়েছে, বাইরের বক্রতলের ক্ষেত্রফলটা প্লাস
ভেতরের যে বক্রতলটা অর্থাৎ স্মল আর, যার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর এবং বাইরেরটার হচ্ছে ক্যাপিটাল আর এবং ভেতরেরটার হচ্ছে স্মল আর, তাহলে এই দুটোর যোগফল হয়ে গেল। তাহলে কি পেলাম? বাইরের এবং ভেতরের বক্রতলের মোট ক্ষেত্রফল পেলাম 2πh ইন্টু স্মল আর প্লাস ক্যাপিটাল আর বা ক্যাপিটাল আর প্লাস স্মল আর, যেভাবে খুশি লিখতে পারো। এবার সমগ্রতলের ক্ষেত্রফলটা কিভাবে হবে? সমগ্রতলের ক্ষেত্রফলটা কিভাবে হবে? এই পোর্শনটা আমরা মুছে দিই, ধরবে না। দেখো সমগ্রতলের ক্ষেত্রফলটা কি হবে? সমগ্রতলের ক্ষেত্রফল আমরা যখন বের করব, নিরেটচকের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? ওপরের একটা সমতলের ক্ষেত্রফল, নিচের একটা সমতলের ক্ষেত্রফল এবং বক্রতলের ক্ষেত্রফল, এই তিনটে ক্ষেত্রফল মিলিয়ে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল হয়েছিল। তাহলে এখানে আমাদের ফাঁপা চোঙের ক্ষেত্রে আমরা যখন বাইরের এবং ভিতরের বক্রতলের মোট ক্ষেত্রফল যখন বের করলাম, তখন সেটা কি পেলাম? বাইরের এবং ভেতরের বক্রতলের মোট ক্ষেত্রফল কি পেলাম? 2πh ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটা পেয়েছি। এর সঙ্গে আরো কি যোগ করতে হবে? এর সঙ্গে যোগ করতে হবে ওপরের যে ভূমির ক্ষেত্রফল প্লাস নিচের ভূমির ক্ষেত্রফল। ওপরের ভূমির ক্ষেত্রফল কি হবে? ওপরের ভূমির ক্ষেত্রফল হয়ে যাবে 2 ইন্টু পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার। কি করে পেলাম? দেখো হিসাব করে দেখো, আমরা অ্যাকচুয়ালি কোনটা পাচ্ছি? ওপরের ক্ষেত্রফল বলতে আমরা কি পাচ্ছি? এই জায়গাটা তো ভয়েড, এই জায়গাটা ফাঁকা, আমরা অ্যাকচুয়ালি কিন্তু এই পোর্শনের ক্ষেত্রফলটা বের করছি। এবার এই পোর্শনের ক্ষেত্রফল আমরা যখন বের করছি তখন সেটা কিভাবে করছি? আউটার ডায়া কোনটা? 2 পাই আর স্কোয়ার, তাই তো? আউটার ডায়াটা যদি আমরা ডায়ামিটারটা ধরি তাহলে আমরা ক্ষেত্রফল কত পাচ্ছি? পাই আর স্কোয়ার। এবং ভেতরেরটার ক্ষেত্রফল কত? এই পোর্শনটার ক্ষেত্রফল কত? এই পোর্শনটার ক্ষেত্রফল পাই স্মল আর স্কোয়ার। তাহলে বাইরের যে ক্ষেত্রফলটা পাচ্ছি সেখান থেকে ভেতরের এই পোর্শনটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেই তো আমরা এই পোর্শনটা পেয়ে যাচ্ছি। বাইরের টোটালটা থেকে, টোটাল হচ্ছে আমাদের এইটা, টোটালটা থেকে যদি আমরা মাঝের এইটুকুটা আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের এইটা পড়ে থাকছে। বোঝা গেল? তাহলে ওপরেরটাও যেরকম নিচেরটাও সেরকম, সেই জন্য হলো 2। তাহলে কি পেলাম? 2πh ইন্টু আর প্লাস আর মানে ক্যাপিটাল আর প্লাস স্মল আর প্লাস 2 ইন্টু পাই আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার। বোঝা গেল? তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কিভাবে হলো বোঝা গেল। এবার তোমরা কি করতে পারো? 2πh ইন্টু আর প্লাস স্মল আর যেমন আছে বসিয়ে রাখলে, প্লাস এখান থেকে দেখো 2পাইটা বাইরে বের করে দাও, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে হচ্ছে আর প্লাস স্মল আর ইন্টু আর মাইনাস স্মল আর হয়ে গেল। এরপর 2π ইন্টু আর প্লাস আর কমন নিয়ে নাও, কত থাকছে? h প্লাস আর মাইনাস আর। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কি পেয়ে গেলাম? ফাঁপা চোঙের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 2π ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু h প্লাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। তাহলে বোঝা গেল ফাঁপা চোঙের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফলটা কিভাবে আসছে, আশা করি বোঝা গেল। এরপর আর একটাই ফর্মুলা বাকি রয়ে গেল, সেটা হচ্ছে কি? আয়তন বা ঘনফল। আয়তন বা ঘনফল আমরা যখন বের করব, কিভাবে বের করব? আমরা নিরেট চোঙের ক্ষেত্রে কি পেয়েছিলাম? আমরা কি পেয়েছিলাম? পাই আর স্কোয়ার এইচ পেয়েছিলাম, এখানে স্মল আর ছিল, তাই তো? আয়তনের ক্ষেত্রে কি বলেছিলাম? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাই জন্য লিখেছিলাম পাই আর স্কোয়ার এইচ। স্মল আর স্কোয়ার এইচ ছিল, এখানে কি ছিল? স্মল আর স্কোয়ার এইচ, এইটা ছিল তো। তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে বাইরের যে আয়তনটা, বাইরের এখানে দুটো চোঙ ক্যালকুলেট হচ্ছে কিন্তু হিসাব করে দেখবে দুটো চোঙ হচ্ছে, সেজন্য বাইরের চোঙটা মাইনাস ভেতরের চোঙটা। কি করলাম বোঝা গেল? পাই আর ক্যাপিটাল আর স্কোয়ার এইচ মাইনাস পাই স্মল আর স্কোয়ার এইচ, এই দুটো যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? আয়তন বা ঘনফল। এরপর দেখো পাই এইচ যদি আমরা কমন নিয়ে নিই, আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার সমান পাই এইচ ইন্টু আর প্লাস স্মল আর ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। বোঝা গেল কিভাবে ফর্মুলাটা পেলাম? আমরা যখন নিরেট চোঙের ক্ষেত্রে বের করছিলাম তখন ফর্মুলা ছিল পাই আর স্কোয়ার এইচ, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখানে দেখো ফাঁপা চোঙ, যার মাঝখানটা ফাঁকা, তাহলে মাঝখানের আয়তনটা বাদ যাবে, তাহলে বাইরের আয়তন মাইনাস ভেতরেটার আয়তনটা বাদ দিলে আমরা যে এই পোর্শনের যে আয়তনটা, সেই এই পোর্শনের আয়তনটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আয়তন বা ঘনফলের ফর্মুলা কি পেলাম? পাই এইচ ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর।
বোঝা গেল? তাহলে লম্ববৃত্তাকার চোঙের আমরা কি কি জানলাম? লম্ববৃত্তাকার চোঙ কাকে বলে, কিভাবে তৈরি হয় লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙের সমস্ত ফর্মুলাগুলো নিরেট চোঙের ক্ষেত্রে প্রথমে বের করলাম এবং দ্বিতীয় ধাপে আমরা বের করলাম ফাঁপা চোঙের ক্ষেত্রে সমস্ত ফর্মুলাগুলো। আশা করি বোঝাতে পেরেছি। এরপরেও যদি কোনো রকমের কনফিউশন থাকে নিচে প্রশ্ন করো, অবশ্যই জানিয়ে দেবো, অবশ্যই উত্তর দেবো। চলো এরপর আমরা কোষে দেখি 8 থেকে আমরা বেশ কিছু অঙ্কগুলো করব। যে ফর্মুলাগুলো পেলাম সেই ফর্মুলাগুলোর প্রত্যেকটা ফর্মুলা যখন আমরা প্র্যাকটিক্যাল ভাবে প্রয়োগ করব তখনই আমরা অঙ্কের ধারণা ক্লিয়ার হবে, তখনই আমরা বুঝতে পারবো। তো চলো বোর্ডটা মুছে দিই এবং আমরা কোষে দেখি 8 শুরু করি। দেখো উপরে লিখেছি কেডি 8। কেডি মানে কি? কেডি মানে হচ্ছে কোষে দেখি। কে ফর কোষে, ডি ফর দেখি, কোষে দেখি, কোষে দেখি 8। তাহলে আমরা কোষে দেখি 8 শুরু করব। দেখো প্রথমে কি আছে বলছে, পাশের চিত্রে ঘনবস্তুটি দেখি এবং নিচের প্রশ্নের উত্তর লিখি। করতে হবে? করতে হবে না। দুইটা দেখো, আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ববৃত্তাকার চোঙ। এটা করতে হবে না। তাহলে 3 নম্বর থেকে আমরা শুরু করব। 3 নম্বর থেকে আসল অঙ্ক। দেখো 3এরটা কি বলছে? বলছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের, ঢাকনা সমেত বলছে এবং ড্রাম বলছে, তাহলে কি নিরেট চোঙ, তাই তো? প্রথম কনসেপ্ট হয়ে গেল নিরেট চোঙ। এরপর দেখো ড্রামের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধ নয় ব্যাস বলেছে, ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেন্টিমিটার চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা কত? 2816 বর্গ সেন্টিমিটার চাদর লাগছে, তাহলে কি ড্রামটি তৈরি করতে টোটাল এতটা লাগছে, মানে কি ওপরেরটা নিচেরটা প্লাস সাইডেরটা তিনটে মিলে, তাহলে কি হয়ে যাচ্ছে? সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে আমাদের। তাহলে আমরা ফার্স্টে কি লিখবো? ফার্স্টে তোমরা লিখবে ড্রামটির ব্যাসার্ধ বলে লিখবে, ব্র্যাকেটে লিখবে আর সমান কি হবে? 28 সেন্টিমিটার বাই 2, ব্যাস বলেছে 28, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে? সমান 14 সেন্টিমিটার। ওকে, 14 সেন্টিমিটার হয়ে গেল। সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল যদি ধরি, সমগ্র তলের ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 2816 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। তাহলে শর্তানুসারে আমরা কি জানি? আমরা ফর্মুলা কি শিখেছিলাম? সমগ্র তলের ফর্মুলা কি শিখেছিলাম বলো? 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার, এটাই শিখেছিলাম তো সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি? এটা বক্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে দুটো ভূমির ক্ষেত্রফল, তাই তো? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত বলে দিয়েছে? 2816। তাই এরপর দেখো 2 পাই যদি আমরা কমন নিই, 2 পাই আর যদি কমন নিই তাহলে কি থাকছে? এইচ প্লাস আর থাকছে সমান 2816। ওকে, 2 ইন্টু পাই এর মান কত? 22/7, আর এর মান কত? 14, এইচ এর মান জানি না, আর এর মান 14 বসিয়ে দিলাম সমান 2816, তাই তো? এরপর দেখো 7 দুগুণে 14, তারপর এদিকে 2 2 ধরো, 2 দুগুণে 4, যদি 4 দিয়ে ডাইরেক্ট কাটো তাহলে 2 2 কেটে দিলাম, 4 দুগুণে 4 দিয়ে ডাইরেক্ট কাটলে 4 7 28, মাঝখানে একটা শূন্য, 4 4 16, তাই তো? তাহলে কত হচ্ছে ওপরে? 704। ওকে, এরপর দেখো 704 কে যদি আমরা 22 দিয়ে কাটি, 22 দিয়ে কাটাকুটি করা যাবে? হ্যাঁ যাবে। কত হবে? কত হবে? 3 22 66 হয়, তাই তো? 3 22 66, তাহলে থাকছে 4, তারপর 22 দুগুণে 44, তাহলে কত থাকছে? 32, বা এইচ সমান 32 মাইনাস 14, কত হয়ে যাচ্ছে? 32 মাইনাস 14, 4 এর পর 8 দিতে 12, হাতে 1, 2 এর পর 18, তাই তো? তাহলে এইচ সমান আমাদের কত হয়ে যাচ্ছে? এইচ সমান হয়ে যাচ্ছে আমাদের 18 সেন্টিমিটার। তাহলে উত্তর আমরা কি পেলাম? ড্রামটির উচ্চতা 18 সেন্টিমিটার, তাই তো? ড্রামটির উচ্চতা হচ্ছে 18 সেন্টিমিটার। তাহলে 3 দাগের অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার 4 দেখো, বলছে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের, আবার বলছে ব্যাসের, ব্যাসার্ধ নয় কিন্তু, এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসেব করি। রাজমিস্ত্রির কাজ আমাদের দিয়ে দিয়েছে, যাকে বলেছে যখন করতে হবে। তো দেখো কিভাবে করতে হবে। প্রথমে বলেছে ব্যাস বলে দিয়েছে, তাই তো? ব্যাস বলে দিয়েছে কত? ব্যাস বলেছে, তাহলে আমাদের যখন ব্যাসার্ধ বের করবো ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে? ব্যাসার্ধ হয়ে যাবে 5.6 বলে দিয়েছে বাই 2, তাই তো? তাহলে 2.8 ডেসিমিটার। ডেসিমিটার তো এককটা কিসে আছে? ডেসিমিটারে আছে তো, হলো। এরপর উচ্চতা কত বলে দিয়েছে? উচ্চতা এইচ সমান বলে দিয়েছে 2.5 মিটার।
2.5 মিটার। এবার মিটার থেকে ডেসিমিটারে গেলে আমাদের একই একক রাখতে হবে, মিটার থেকে ডেসিমিটারে গেলে কি করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2.5 মানে 25/10 ইন্টু 10 করলে কত হবে, 25 ডেসিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম আর সমান পেয়েছি 2.8 ডেসিমিটার, এইচ সমান পেয়ে গেছি 25 ডেসিমিটার। এবার কি বলেছে, পিলারটা ঢালাই করতে কত মশলা লাগবে। তাহলে আমাদের কি বের করতে হবে, আয়তন বের করতে হবে। আয়তন বের করতে হবে তো আমাদের একটি পিলারের আয়তন তাহলে কত পাবো, একটি পিলারের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, তাই তো। তাহলে পাই এর মান 22/7, আর স্কোয়ার মানে হচ্ছে 2.8 গুণ 2.8, স্কোয়ার মানে দুবার লিখলাম, এইচ এর মান হচ্ছে 25। আচ্ছা এবার 22/7 ইন্টু 28/10 গুণ 28/10 গুণ 25, তাই তো। 7 দিয়ে কাটলে 4 7 28, তারপর দেখো 2 দিয়ে যদি কাটি 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এদিকে 5 দিয়ে কাটলে 5 5 25। তাহলে উপরে কত থাকছে, 22 ইন্টু 2 ইন্টু 28 ইন্টু 5, নিচে থাকছে 10। আচ্ছা এটাও কাটাকুটি চলে যাবে, এটা দেখো 2 দিয়ে কাটলে 5, 5 5 কেটে গেল, তাহলে উপরে কত থাকছে 22 ইন্টু 28, তাহলে কি থাকছে 22 ইন্টু 28, এত বড় গুণটা করার দরকার পড়বে না, 22 ইন্টু 28। তাহলে দেখো গুণটা করলে দেখবে হবে 616 ডেসিমিটার, 616 ডেসিমিটার কিউব, ঘন ডেসিমিটার, ডেসিমিটার ঘন ডেসিমিটার তো, আয়তন বের করছি ঘন একক, ডেসিমিটারের কিউব ঘন ডেসিমিটার। তাহলে একটি পিলারের আয়তন পেয়ে গেলাম 616 ডেসিমিটার, 616 ঘন ডেসিমিটার। আর দুটি পিলারের কত পাবো, দুটি পিলারের আয়তন পেয়ে যাব 616 গুণ 2 সমান কত, 1232 ঘন ডেসিমিটার। তাহলে হয়ে গেল আমাদের উত্তর। এবার চলো 5এরটা করতে হবে। 5এরটা কি বলছে, 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট, অন্তর্ব্যাস বলে দিয়েছে, তার মানে প্রথমেই কনসেপ্ট কি হয়ে যাবে, প্রথমেই কনসেপ্ট আসবে আমাদের ফাঁপা চোঙ। কি ফাঁপা চোঙ, অন্তর্ব্যাস মানে কি স্মলার, তাও বলেছে অন্তর্ব্যাস, ব্যাসার্ধ নয়। তাহলে যখন অন্তর্ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করব অন্তর্ব্যাসার্ধ পাবো। যাই হোক পড়ি অঙ্কটা। 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হিসেব করি। কি বলছে, প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হিসেব করি। তাহলে কি বলে দিয়েছে আমাদের, আমাদের বলেছে অন্তর্ব্যাস বলে দিয়েছে, তাই তো। অন্তর্ব্যাস আমাদের বলে দিয়েছে, তাহলে অন্তর্ব্যাসার্ধ আর সমান কত পাবো, বলেছে 2.8 বলেছে, বাই 2 যদি করি সমান 1.4 ডেসিমিটার, অন্তর্ব্যাসার্ধ পেয়ে গেলাম। উচ্চতা এইচ কত বলেছে, উচ্চতা এইচ বলে দিয়েছে 7.5 ডেসিমিটার, ঠিক এই দুটো পেয়ে গেলাম। অতএব আয়তন সমান, অন্তর্ব্যাস বলে দিয়েছে, সিলিন্ডারের ক্ষেত্রে কি হয়, ভেতরের যে আয়তন সেই পরিমাণ আয়তনের গ্যাস থাকবে, তাহলে আয়তন কত পাবো, আয়তন পাবো পাই আর স্কোয়ার এইচ। এবার সমান পাই এর মান 22/7 বসিয়ে দিই, গুণ আর স্কোয়ার মানে কত 1.4, 1.4 গুণ 1.4 ইন্টু 7.5। এবার পয়েন্টগুলো ডাইরেক্ট তুলে দিচ্ছি, নিয়ে নিচে একটা করে 10 বসিয়ে দিচ্ছি, বুঝে নেবে, তোমরা পরের লাইনে করতে পারো। তাহলে এবার কাটাকুটি করি, 7 দুগুণে 14, তাই তো। আবার 2 দিয়ে কাটি, 11 দুগুণে 22, 5 দুগুণে 10, 5 15 75, আবার 5 দিয়ে কাটি, 5 3 15, 5 দুগুণে 10, 2 2 কেটে দিলাম। এরপর কত পাবো, এরপর আর কাটাকুটি যাবে না, তাহলে উপরে কত থাকছে 11 গুণ 14 গুণ 3, নিচে থাকছে 10। তাহলে এই গুণটা করলে দেখবে উপরে হবে 462, নিচে হবে 10, সমান 46.2 ডেসিমিটার কিউব বা ঘন ডেসিমিটার, তাই তো, ঘন ডেসিমিটার। এবার অঙ্কটা পড়ে দেখো কি বলছে, জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার, দেখো আয়তনটা আমরা বের করে নিয়েছি। এবার এই আয়তনে তাহলে গ্যাসের ওজন কত হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি 46.2 ঘন ডেসিমিটার আয়তনের গ্যাসের ওজন কত, গ্যাসের ওজন 15.015 কেজি। ওকে, অথবা 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত, 15.015 ডিভাইডেড বাই 46.2 কেজি।
ওকে, এবার এই ক্যালকুলেশনটা আমি আর দেখাচ্ছি না, এই ক্যালকুলেশনটা তোমরা যদি নিজেরা করো উত্তর পাবে 325 গ্রাম, অর্থাৎ প্রতি ঘন ডেসিমিটারে গ্যাসের ওজন 325 গ্রাম, অর্থাৎ প্রতি ঘন ডেসিমিটারে গ্যাসের ওজন 325 গ্রাম। তাহলে আমাদের 5-এর অঙ্কটা হয়ে গেল, তাই তো। এবার তাহলে 6-এর অঙ্কটা আমরা পড়ি। বলছে সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটি 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই 3টি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয় তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার হয়। প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার হলে উচ্চতা কত হবে? একটা বিরাট বড় শক্ত অঙ্ক, তাই তো। অঙ্কটা কিভাবে হবে দেখো, উচ্চতা আমাদের বের করতে বলেছে, প্রথম 3টি জারের উচ্চতা কত হবে। তাহলে আমরা কি করব, আমরা প্রথম লাইনেই ধরে নেব। কি ধরবো, অঙ্কে ধরাধরি ছাড়া অঙ্ক হয় না। তাহলে আমরা কি লিখব, প্রথমেই আমরা লিখব ধরি প্রথম জারের ব্যাসার্ধ কত, ধরি প্রথম 3টি জারের ব্যাসার্ধ, 3টি জারের ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর ডেসিমিটার ধরে নেব, আমরা ক্যাপিটাল আর ধরলাম। ওকে, প্রথম 3টি জারের ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং উচ্চতা আমরা ধরে নেব কত, উচ্চতাটাই আসল, উচ্চতা ধরে নেব h ডেসিমিটার। ওকে, আমরা ধরে নিলাম প্রথম 3টি জারের ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং উচ্চতা স্মল h। ওকে, এইটা আমরা ধরে নিলাম। এরপর ব্যাসার্ধ আমরা কত পাবো, আমাদের দেখবে শেষ লাইনে ব্যাস বলে দিয়েছে কত, 1.4 বলে দিয়েছে ব্যাস। তাহলে আমরা পাচ্ছি 14/20, বা তোমরা 0.7ও লিখতে পারো, 14/20 লিখলাম কাটাকুটির সুবিধার জন্য। এটা হচ্ছে ডেসিমিটার, হচ্ছে আমাদের কত পেলাম, এটা হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ পেলাম, তাই তো। এটা আমরা কি পেলাম, ব্যাসার্ধ, আর উচ্চতা বলে দিয়েছে h। ওকে, এরপর তাহলে আমরা কি বের করব, অতএব আমরা বের করতে পারি প্রথম 3টি জারের প্রত্যেকটির আয়তন সমান কত হবে, পাই আর স্কোয়ার h, পাই আর স্কোয়ার h, ঠিক তো, পাই আর স্কোয়ার h ডেসিমিটার কিউব বা ঘন ডেসিমিটার আমরা লিখে দিলাম। ওকে, এরপর বড় জারটার আয়তন আমরা কত পাবো, বড় জারটির ক্ষেত্রে বলে দিয়েছে ব্যাসার্ধ 2.1 ডেসিমিটার এবং উচ্চতা বলে দিয়েছে 4.1 ডেসিমিটার। তাহলে আমরা বড় জারটির আয়তন বের করে নিই। তাহলে অতএব কি লিখতে পারি, অতএব বড় জারটির ক্ষেত্রে তোমরা আগে লিখতে পারো ব্যাসার্ধ এবং উচ্চতা যেটা বলেছে সেটা লিখতে পারো, অথবা ডাইরেক্টও করতে পারো। কি বড় জারটির আয়তন কত হবে, বড় জারটির আয়তন হবে পাই আর স্কোয়ার h, পাই তাহলে পাই বসাই, আর মানে কত 2.1/2, 2.1/2, তাই তো, 2.1/2 তার হোল স্কোয়ার। h এর মান কত, h এর মান বলে দিয়েছে কত 4.1 ডেসিমিটার, তাহলে 4.1 এটা আমরা লিখে নিলাম, সমান কি লিখতে পারি, পাই 21/20 এটার হোল স্কোয়ার ইন্টু 41/100 এটা লিখতে পারি। তাহলে আমরা কি পেলাম, বড় জারটির আয়তন পেলাম এবং প্রথম 3টে ছোট জারের আয়তন আমরা পেয়ে গেছি এখানে। ওকে, এরপর আমরা অঙ্কে যেভাবে বলেছে প্রথম জারের 2/3 অংশ, দ্বিতীয় জারের 5/6 অংশ যেরকম বলেছে সেইভাবে আমরা লিখে খালি সমাধানটা করব। তো এখানে আমাদের ধরবে না, সেই জন্য আমরা এটা মুছে দিই, দিয়ে নেক্সট পার্টটা করছি। দেখো প্রথম 3টে জারের আয়তন আমরা কত পেয়েছি, প্রথম 3টে জারের আমরা আয়তন পেয়েছি পাই আর স্কোয়ার h, তাই তো, পাই আর স্কোয়ার h আমরা আয়তন পেয়েছি। এবং আমাদের প্রশ্নে বলেছে যে প্রথম জারের 2/3 অংশ, দ্বিতীয় জারের 5/6 অংশ এবং তৃতীয় জারের 7/9 অংশ। তাহলে আমরা কি লিখবো, প্রথম জারের আয়তন কত হবে, প্রথম জারের আয়তন হয়ে যাবে পাই আর স্কোয়ার h, ওপরে লিখবে শর্তানুসারে, ওপরে লিখবে শর্তানুসারে। তারপর দেখো পাই আর স্কোয়ার h এর বলছে কত অংশ, এর বলেছে 2/3 অংশ প্রথম জারের। তারপর একইভাবে পাই আর স্কোয়ার h, প্রথম 3টে জারের আয়তন একই তো, এটাই পেয়েছিলাম, ইন্টু কত 5/6 অংশ এবং 7/9 অংশ, তাই তো, তৃতীয় জারটার 7/9 অংশ। তাহলে পাই আর স্কোয়ার h ইন্টু 7/9 সমান কত হবে, সমান বড় জারটার যে আয়তন নির্ণয় করলাম সেই আয়তনটা বসাতে হবে। তাহলে সমান কত বসাবো, পাই 21/20 তার হোল স্কোয়ার ইন্টু 41/10। ওকে, বসিয়ে দিলাম। এরপর আমরা সমাধানটা করব, কিভাবে করব দেখো, প্রথমে আমরা পাই আর স্কোয়ার h কমন নিয়ে নিই। পাই আর স্কোয়ার h কমন নিলে কি পাবো, 2/3 প্লাস 5/6 প্লাস 7/9। ওকে, এখানে পাচ্ছি পাই ইন্টু 21/20টাকে দুবার লিখতে পারি যেহেতু স্কোয়ার আছে, লিখলাম, ইন্টু 41/10 যেমন আছে বসিয়ে রাখলাম। তাহলে পাই আর পাই কেটে দিই,
এরপর আর এর মান বসাই। আর এর মান তোমরা খেয়াল করে দেখবে কত পেয়েছিলাম, 1.4/2 সমান 14/20 পেয়েছিলাম। আর এর মানটা আগে তোমরা দেখবে লেখা রয়েছে আগে 14/20 পেয়েছিলাম, তাহলে আর এর মান বসিয়ে দিই 14/20 গুণ 14/20, যেহেতু স্কোয়ার আছে দুবার লিখলাম। এইচ জানি না, এইচ বের করব। এটার যদি লসাগু করি, লসাগু হবে 18, 12 প্লাস 15 প্লাস 14 সমান 21 ইন্টু 41 ডিভাইডেড বাই 20 গুণ 20 গুণ 10। ওকে, এরপর এই 20 এখানে 20 কেটে দিলাম। তা কত পাচ্ছি, 14 গুণ 14 গুণ এইচ ইন্টু এটা যোগ করলে দেখবে 41 হবে, 41/18 ইকুয়াল টু 21 ইন্টু 21 ইন্টু 41 ডিভাইডেড বাই কত থাকছে 10। তাহলে 41 কেটে দাও। এরপর দেখো 7 দিয়ে যদি কাটাকুটি করো, 7 2 14, 3 7 21, আবার 7 দিয়ে কাটাকুটি করলে 7 2 14, 3 7 21, 2 দিয়ে কাটলে এখানে 9। তাহলে কত পাচ্ছি, এইচ সমান পেয়ে যাচ্ছি 3 ইন্টু 3 ইন্টু 9 ডিভাইডেড বাই 2 ইন্টু 10। তাহলে কত পাচ্ছি, 3 3 9 9 9 81, 81/20, 81/20, 81 মানে হচ্ছে 40.5 লিখতে পারি, 40.5/10 লিখতে পারি। 2 দিয়ে কাটলে 40.5 আর নিচে 10, এটা সমান কত লিখতে পারি, 4.05 ডেসিমিটার। তাহলে আমরা কত পেলাম, তাহলে আমরা পেলাম কি উত্তর কি পেলাম, তাহলে উত্তর আমরা পেলাম যে তাদের উচ্চতা হবে 4.05 ডেসিমিটার, অর্থাৎ প্রথম যে 3টি জার ছিল 3টি জারের উচ্চতা হবে 4.05 ডেসিমিটার। ওকে, বোঝা গেছে, টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। 6টা অঙ্ক আজকে আমরা করলাম, তাহলে অঙ্কগুলো বোঝা গেল কিভাবে কি করলাম। আজকে এই পর্যন্তই থাক, নেক্সট পার্টে আমরা বাকি অঙ্কগুলো করব। যদি কোনো রকম সমস্যা হয় নিচে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং তার সঙ্গে একটা কথা বলি, যদি ভিডিওটা একটু ভালো লাগে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে, কারণ দেখতেই পাচ্ছ এই ধরনের ভিডিও, নতুন ভিডিও নিয়ে আসছি। তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতেই পারো, জোর করছি না, তোমাদের ইচ্ছা। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। ক্লাস কেমন হচ্ছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো দেখা হচ্ছে পরের দিনে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে সকলে, টাটা।